আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। তো আপনাদের সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবারই ঈদ সুন্দরভাবে কেটেছে। তো এটা হচ্ছে ঈদের আগের দিনের আমার একটা প্রিপারেশন, ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি। যেহেতু আগে আমি সময় পাইনি, তো ঈদের আগের দিনই ঝটপট নিজের হাতে লাচ্ছা সেমাই বানিয়ে নিচ্ছি, কারণ এটা আমার ছেলেরা খুবই পছন্দ করে এবং আমারও খুব ভালো লাগে। কারণ একবার একটা ভালো খাবার খাওয়ার পরে আপনার কিন্তু খারাপ মানে অন্য রকম বা এটার যে লো কোয়ালিটির খাবার আপনার ভালো লাগবে না। তো যাই হোক, এটার রেসিপি আমি শেয়ার করেছিলাম রোজার ঈদেও। আর আপনারা চাইলে বিভিন্ন ইউটিউবে খুব সুন্দর করে পারফেক্টলি যারা একদম রেসিপি বানায় তাদের কাছ থেকেও শিখে নিতে পারেন। জাস্ট ওগুলো ফলো করলেই আমি এভাবেই শিখেছি। একটু ধৈর্য নিয়ে সব কিছু একটু মেপে পারফেক্টলি করলে কিন্তু আলহামদুলিল্লাহ এরকম সুন্দর সেমাই বানাতে পারবেন। তবে অবশ্যই হাতে সময় নিয়ে তাড়াহুড়ো না করে মেজারমেন্ট সব কিছু ঠিক রেখে করতে হবে, আর প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, তাহলে একটা পারফেক্ট সেমাই হয়ে যাবে। আর খুবই কম খরচে আপনি বাসায় হেলদি একটা লাচ্ছা সেমাই বানাতে পারবেন। তো যাই হোক, আমি এখানে হচ্ছে 5 পিস সম্ভবত 5 পিস বানিয়েছি। তারপরেও অনেকটুকু সময় লাগে এই প্যাচগুলো দিতে, একটু ধৈর্য নিয়ে সুন্দর করে করতে হয়। তো আমার কাছে এই সেমাইটা বানাতে খুবই ভালো লাগে, বানাতে ইচ্ছে করে। আর যখন পারফেক্ট হয় ভাজার পরে তখন তো দেখতে আরও সুন্দর লাগে। তো একটু উঠিয়ে এরকম একটু তেল ছেঁকে এরকম একটু স্ট্যান্ডে রাখলে একটু এক্সট্রা যে তেলটা থাকে সেটা ঝরে যায়। তো আমার তো সেমাই খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন একদম চিকন চিকন হয়েছে। আমি কিছু একটু বেশি কালার ইচ্ছে করে এরকম করে ভেজেছি, যখন ভিজালে কিছু সাদা কিছু একটু ব্রাউন কালার দেখতে ভালো লাগে। কিছু ডিপ ফ্রাই বেশি ফ্রাই করেছি, কিছু একটু সাদা সাদা রেখেছি। আর সেমাইগুলো শুধু খেতেও খুবই মজা লাগছিল। আমি আমার 2 ছেলে তো এরকম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম বানানোর পরে সন্ধ্যায়। আর যেহেতু ওরা নিচে সবাই তো কোরবানির পশু নিয়ে ব্যস্ত, কেনার পরে শুধু সেটার সাথেই থাকবে, ঘরে তো মন বসে না। আর এই তো এটা ঈদের দিন সকালবেলা ওরা সবাই নামাজ পড়তে চলে গিয়েছে। যেহেতু কোরবানি ঈদে সকালেই কোনো কিছু বানানোর তো মিষ্টি খাবার কোরবানি করে খাওয়াটাই হচ্ছে একটা সোয়াবের কাজ। তো সকালবেলা বা আগে ওরকম কিছুই আমি রান্না করি নাই। তো সবাই নামাজ পড়ে এসে কোরবানি করে হচ্ছে নাস্তা, রুটি, পরোটা, চা, এই তো সিম্পল যেটা রেগুলার খাবার সেটা। আর হচ্ছে আমি ফ্রিজে আমার দুধ ছিল, গরুর দুধ, তো সেটা বের করে পাতিলে জাল করে নিচ্ছি। আর ঝটপট একটু কালো জাম ছোটো মিষ্টি বানাচ্ছিলাম, জর্দা রান্না করব সেজন্য। তো সবাই নিচে কোরবানি নিয়ে ব্যস্ত, আমি হচ্ছে নিরিবিলি ডেজার্টগুলো বানাচ্ছি। যেহেতু 2-3 ঘন্টা সকাল থেকে আসলে আমাদের কাজে কোনো চাপ থাকে না, কারণ সব কাজগুলো নিচেই থাকে কোরবানির গোশত ঘরে আসার আগ পর্যন্ত। তো আমি নিরিবিলি আস্তে ধীরে 2-3টা ডেজার্ট বানালাম, যদিও কেউ মুখেই দেয়নি সারাদিন, কারণ সবাই তো ব্যস্ত থাকে, খাওয়ার সময়ই থাকে না আসলে। তো আমি হচ্ছে একটু জর্দা সেমাই বানালাম, এটা খেতে ইচ্ছে করছিল। তো অনেক দিন খাওয়া হয় না এই সেমাইটা। তো ফ্রিজে নারকেল ছিল, আর হচ্ছে আমি ফেসবুকে আমার এক পরিচিত রিলেটিভের ছবিতে দেখেছো খাচ্ছিল, তো সেটা দেখেও ইচ্ছে করছিল, ভাবলাম বানাই 1 প্যাকেট। আর এটা যেহেতু ফ্রিজে রেখে খেলে 2-3 দিন থাকলে কিছুই হয় না, আরও মজা লাগে। তো হচ্ছে আমি 1 প্যাকেট সেমাই ভালো করে ঘি তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে চিনি, নারকেল কুচি, আর হচ্ছে 2 কাপ গরম দুধ, যেহেতু আমি বয়েল করেছি লাচ্ছা সেমাইয়ের জন্য, তো সেখান থেকে দুধ রেখে দিয়েছিলাম। ওইটা দিয়ে খুব সুন্দর করে এই যে ঝরঝরে লাচ্ছা সেমাই বানিয়ে ফেললাম। আর হচ্ছে এখন আস্তে ধীরে বাকি কাজগুলো শেষ করব। এখানে একটু ডালও ভেজে রাখছি, যখন সময় হবে। বেশি আগে রান্না করব না, দেখা যায় যে এখন যদি রান্না করি 10টার দিকে, তো দুপুরে খেয়ে আবার রাতের দিকে এটা নষ্ট হয়ে যাবে বা ফ্রিজে না রাখলে। আর এদিকে হচ্ছে আমি জর্দার জন্য বসিয়ে দিয়েছি। খুব সিম্পলভাবে আমি জর্দাটা রান্না করি, যেহেতু সহজভাবে নিজের খাওয়ার জন্য করছি। আর এই তো এদিকে হচ্ছে আমার বড় ছেলে কোরবানি রান্না করার জন্য প্রথমেই গোশত এটা সবাই দিয়ে যায় আগে একটু রান্না বসানোর জন্য। তো
সো এখানে প্রায় কিছু ভালো পরিমাণে মাংস দিয়েছে, প্রায় 6 কেজির মতো। তো আমি হচ্ছে পুরোটাই বসিয়ে দিচ্ছি। তো এখানে তেমন একটা হাড় থাকে না, দেখা যায় রানের মাংসগুলাই হচ্ছে আগে ভাগে কেটে পাঠানো হয়। তো আমি হচ্ছে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তো পাতিলে সব কিছু, আমি সবসময় মাংস মশলা কখনো কষাই না, ভুনা করি না, বেশিরভাগ সময় এভাবে মাখিয়ে রান্না করি। আর হচ্ছে ঈদের কোরবানির গোশততে এমনিতেই অন্যরকম একটা টেস্ট ফ্লেভার থাকে। তো আমার আদা রসুন সব কিছুই ফ্রোজেন ছিল, পেঁয়াজ কুচিটাও আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম, আদা রসুন, গরম মশলা, একদম যত ধরনের মশলা আছে সব কিছু একসাথে ব্লেন্ড করা, আর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, হলুদ, এই তো এগুলো দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে, কারণ ভালো করে না মাখালে এটা কিন্তু মশলা এক জায়গায় বেশি থাকবে কম থাকবে, মজা লাগবে না। সেই তো আমি বড় হাঁড়িতে একদম একবারেই 6 কেজি বসিয়ে দিলাম, কারণ বারবার রান্না করাটাও কষ্ট। আর এই তো ডালগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা একটু নরম হয়েছে। আর এদিকে জর্দাটা একটু ঠান্ডা হয়েছে, তো এখন হচ্ছে আমি একটু সার্ভ করে নিচ্ছি। আমি মিষ্টি সব কিছু একসাথে দিয়েছি, আর মানে এত কাজ, সব কিছু অনেক কিছুই আমি আগে থেকে রেডি করে রেখেছি, তারপরেও মনে হচ্ছিল খুব ব্যস্ত, অনেক কিছু এইটা নিতে আসে ওইটা নিতে আসে একটু পরপর নিচ থেকে। আর এই তো আমার ডেজার্টগুলো, এই তো লাচ্ছা সেমাই, জর্দা সেমাই, জর্দা। তো আমি আসলে বাদাম কাটারও সময় পাচ্ছিলাম না, আর ইচ্ছেও করছিল না, জাস্ট 3টা বানালাম, যে ফ্রিজে থাকলে হয়তো 2-3 দিন থাকবে, ওরা যখন ইচ্ছা তখন নিয়ে খেতে পারবে, আমার এক্সট্রা করে কিছু রান্না করতে হবে না। আর এই যে কন্টেনারগুলো, বক্সগুলো আমি আনিয়েছি গোশত রাখার জন্য, কারণ পলিথিনে রাখলে দেখা যায় যে লেগে যায়, তো এরকম কন্টেনারে রাখলে লাগবে না। তো আমার গত 2 বছর খুবই কষ্ট করতে হতো, যে মাংস রাখলে লেগে যেত এবং একদিন সারা দিন এই ফ্রিজ অফ করে এগুলো উঠানোর জন্য যুদ্ধ করতে হতো, অনেক কষ্ট হতো। তো এবার ইনশাল্লাহ হবে না। আর এই তো খিচুড়ি রান্না শেষ, আর যে গোশতটা সেটা এখনও রান্না হচ্ছে, যেহেতু একটু সফট করেই সবাই পছন্দ করে আর রানের গোশত। আর এদিক দিয়ে আমি হচ্ছে কলিজা, ভ্যাপসা, গুর্দা এগুলো একসাথে আমি রান্না করি, মানে একসাথেই কেটে পাঠানো হয়। তো ওখান থেকে আমি কিছু পরিমাণ ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি, তারপরটা ছোট ছোট করে বসাবো। আর একটু পরপর এটা নাড়া দিচ্ছিলাম। প্রথমে কিন্তু পাতিল উঁচু হয়ে থাকে, তারপর রান্নার পরে আস্তে আস্তে কমে যায়। তো এই তো নিচের সব কাজ আলহামদুলিল্লাহ শেষ করে, যারা কাজ করেছে তাদেরকে টাকা পয়সা দিয়ে বিদায় করে তো ঘরে চলে আসছে ইঞ্জিনিয়ার সাহেব। তো কোরবানির সময় একটাই যে আমরা মানে কাটাকাটির পরে গোসল টোসল না করেই ওই কোরবানির কাপড় পরে হচ্ছে খাওয়া দাওয়াটা হয়, যার জন্যই আমরা একসাথে খেলাম আলহামদুলিল্লাহ। আর ওদিকে হচ্ছে কুলার ছেড়ে বাথরুমে কি করছিল, যেটা কমন কাজ, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব ভুঁড়ি পরিষ্কার করে দিচ্ছিলেন। আসলে এটা করে না দিলে, আমি চুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন সে ছুরি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। তো এটা আসলে ইঞ্জিনিয়ার সাহেব বলে যে আমি যদি ভুঁড়ি পরিষ্কার করে না দিতাম তুমি হয়তো এটা খেতাও না, এরকম না, এটা আমার খুবই পছন্দ, আমাদের সবারই, হয়তো না করে দিলে আমি করতাম বাধ্য হয়ে, যেহেতু এখন সে হেল্প করে তাই হচ্ছে সে মনে করে যে আমি খেতামই না, পরিষ্কার করতাম না, সব কিছু করলে এটাও করতাম না কেন, সবাই তো করে। আর এদিকে যে আরও হাঁড়িতে আমি হচ্ছে আরেকটা বড় হাঁড়িতে আমি হচ্ছে 10 কেজির মতো বসিয়ে দিয়েছি, যেহেতু আমার ছেলে নরম মাংস, ঝুরা মাংস খুবই পছন্দ করে। আমাদের আসলে আমরা খেতে খেতে এখন আর আমাদের অত রুচি আসে না, বাট ওদের তো এখন খাওয়ার বয়স। আর হচ্ছে ওখানে সাদা গোশত রান্না করব, একটা রেসিপি আমি কয়েকদিন আগে আপলোড করেছি, এটা খুবই মজা লাগে, জাস্ট হলুদ মরিচ কোনো কিছুই যাবে না, অল্প পেঁয়াজ বাটা, আদা টাদা, তারপর হচ্ছে কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে মাখিয়ে ওটা বসিয়ে দিব। আর হচ্ছে কুকারে একদম সলিড মাংস নিয়েছি কাবাব বানানোর জন্য। তো এখন জাস্ট মাংসটা সেদ্ধ করে রাখবো, পরে ডাল ভিজিয়ে 1-2 দিন পরে একসাথে কাবাব বানাবো। আর হচ্ছে সারাদিন পর সব কাজ শেষ করে ঘর টর মুছে সব হাঁড়ি পাতিল ধুয়ে একটু সেমাই খেলাম, খুবই ক্লান্ত লাগছিল। আর এই তো এখানে ভুড়িও সেমাই খেয়ে আবার সন্ধ্যার পরে বসে বসে ভুড়িগুলো কেটে ফেললাম, যেহেতু ফ্রিজে
জায়গা হবে না, তাই কেটে কিছু পরিমাণ ফ্রেশ রান্নার জন্য বসিয়ে দিলাম। আর বাইরে রাখলে জানেনই তো যে সব কিছু আবার 2বার 3বার করে গরম করতে হয়, ঘুমানোর আগে একবার সব কিছু আবার খুব ভালো করে গরম করে নিতে হয়। আর তো এখন রাতের খাবার দুপুরে আমরা সবাই খেলেও দেখা যায় কাজের ফাঁকে আসলে অত খাওয়ার রুচি আসে না, বা কাজ কখন শেষ হবে, ঘরটা কখন গোছাবো, ক্লিন হবে সব কিছু, সেটা টেনশন থাকে। তো এখন রাতের বেলা সবাই যে দুপুরে খিচুড়ি ছিল সেটাই শেষ করলাম। যদিও ইচ্ছে করছিল না, ইচ্ছে হচ্ছিল যে ভাত খাই, তারপরেও ভাবলাম যে না, এটা শেষ করি, শেষ না করলে আবার ফ্রিজে থাকবে। আর এই তো খাওয়া দাওয়ার পরে এখন রাতে আমি দেখছিলাম এই কলিজা, তারপর হচ্ছে যেগুলো রান্না করছি সেগুলো আবার গরম করতে হবে। এই গোশতটা মানে 3-4 পাতিল এটা গরম করা আসলে খুবই কষ্টকর রান্নাঘরে দাঁড়িয়ে, আর গরম না করলে দেখা যায় নষ্টও হয়ে যায়। তো যাই হোক, আমি সব কিছু গরম করে আবার সকালে উঠে গরম করি। আর এটা হচ্ছে ঈদের পর দিন সকালবেলা। তো সবারই তো কমন নাস্তা পরোটা, রুটি অথবা খিচুড়ি, ভাত, যেটাই হোক গোশত থাকবেই, আর চা তো আমাদের লাগেই। তো হচ্ছে তো সবাইকে পরোটা বানিয়ে দিলাম, আর আমি হচ্ছে একটু আমার জন্য নিচ্ছি। সবাই সবার পছন্দ মতো পিস নেয়, তো আমার তো একটু হাড়ের, আসলে আমরা দেখা যায় যে যখন গোশত কিনতে যাই তখন হাড় দিলে আমরা রাগ হই, আর যখন খাওয়ার সময় আসে তখন হচ্ছে আমরা হাড় খুঁজি। সলিড মাংস আসলে খেতে তেমনটা ভালো লাগে না, একটু হাড়ের গোশত খেতে ভালো লাগে। তো আমার ইচ্ছা আছে এই পাতিলের গোশতগুলো হচ্ছে একদম ঝুরা ঝুরা করব আমার বড় ছেলের জন্য। ওর এটা খুবই ফেভারিট, আমাদের সবারই পছন্দ, বাট ওর খুব পছন্দ করে। আর এই তো সব কিছু করে আমি হচ্ছে সব বড় বড় পাতিলগুলো, এগুলো বুঝে নিত, তেলের পাতিল ধোয়া যে কত কষ্ট, একটু গরম পানি দিয়ে দিয়ে ধুতে হয়। আর কিছু পাতিলের গোশতগুলো হচ্ছে 2বার 3বার জাল দেওয়া হয়েছে, এখন আমি বক্স করে নর্মালি কিছু রেখেছি, ডিপে কিছু রান্না করা রেখেছি, যাতে যখন বাচ্চারা খেতে চায় ইনস্ট্যান্ট ওদের বের করে একটু গরম করে দিতে পারি। আর এই পাতিলটার গোশত হচ্ছে যে কয়দিন ওরা খায় শেষ হলে তখন এটা বাইরে রেখেই জাল দিব, ফ্রিজে রাখবো না। আর গরুর ভুঁড়িটাও তো হচ্ছে জাল দিতে হয়, সকালে উঠে একবার জাল দিয়েছি, এখন দুপুরবেলা আবার একবার জাল দিব, তাহলে আর নষ্ট হবে না। 3বার মিনিমাম জাল দিতে হয়, আর একটু জালি দিয়ে ঢেকে রাখতে হয়। আর হচ্ছে চুলাটা ক্লিন করলাম, খুবই কষ্ট, আধা ঘন্টার মতো লেগেছে, যেহেতু কালকে সারাদিন অনেক রান্নাবান্না হয়েছে, প্রত্যেকবার এগুলো গরম করতে হয়, তেল ছিটে যায়। তো সব কিছু ভিনেগার, ভিম লিকুইড, বেকিং সোডা দিয়ে স্প্রে করে সব ক্লিন করলাম, তো অনেক শান্তি লাগছে। তারপর হচ্ছে মানে অনেক কাজ করা হয়েছে। দেন হচ্ছে কাঁকরোল নিলাম, দুপুরে কাঁকরোল দিয়ে ভাত খেয়েছি, খুবই মজা লেগেছে। আর এই যে ঈদের সেই সেমাই খাওয়া হয়নি, তো ঈদের পরদিন সন্ধ্যায় আমরা সবাই হচ্ছে এভাবে সেমাই খাচ্ছি, তো ওইভাবে সেমাই খাচ্ছি, আর খুবই মজা লাগছিল সবাই মিলে খেতে। আর কোরবানি ঈদ মানে হচ্ছে ত্যাগ করা, আপনাদের শুধু মাংস বিলালেই ত্যাগ হবে না, মন থেকে, জীবন থেকে খারাপ সব কিছুকে কোরবানি করতে হবে। খারাপ মানুষ যদি থাকে আশেপাশে তাদেরকেও ত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে। যারা আপনার জীবনটাকে নষ্ট করার চেষ্টা করে, অশান্তি দেওয়ার চেষ্টা করবে, তাদেরকেও ত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে। কোরবানি বলতে আপনার জীবন থেকে তাদেরকে বের করতে হবে। সো এটাই, সবসময় স্যাক্রিফাইস করা যায় না জীবনের, একটা সময় এসে ভালো থাকতে হলে খারাপ মানুষ বলেন, খারাপ সব কিছু থেকেই দূরে থাকা উচিত, ত্যাগ করা উচিত। আল্লাহ হাফেজ।